শুরু হচ্ছে আজকের ছোট গল্প স্বর্ণহার। কলমে মাধবী ভট্টাচার্য। গভীর রাতে ঘুম ভেঙে গেছে সুলোচনার। তলপেটে প্রচণ্ড চাপ, প্রাণপণে বিছানা আঁকড়ে পড়ে রইল। এই অন্ধকারে বাথরুমে যাওয়ার প্রশ্নই নেই। এমনি তো বাড়ির বাথরুম অনেক দূরে। খিড়কি দরজা খুলে বাগানের ভেতর দিয়ে কিছুটা হেঁটে গেলে চারিদিকে টিন দিয়ে ঘিরে দেওয়া ছোট্ট একফালি জায়গা, সেটাই বাথরুম। এত রাতে কি করে সেখানে যাবে? অস্বস্তিতে কান্না পাচ্ছিল সুলোচনার। বিয়ের আগের রাতে বাথরুমে যেতে হলে ধাক্কা দিয়ে মাকে জাগিয়ে দিত। আগের রাতে বাথরুমে যেতে হলে ধাক্কা দিয়ে মাকে জাগিয়ে দিত। মা লণ্ঠন নিয়ে সঙ্গে যেতেন। কিন্তু এখন এখন কাকে ডাকবে? পাশেই স্বামী শুয়ে আছেন, গভীর ঘুমে আচ্ছন্ন। এনাকে কি ডাকা যায়? স্বামীকে বড্ড ভয় পায় সে। এখনো তার সঙ্গে সেভাবে ভাব জমে উঠল না। বেশি দিন হয়নি এ বাড়িতে এসেছে। স্বামী মানুষটিও বড্ড গম্ভীর। কিভাবে যে তার সঙ্গে ভাব জমাবে বুঝতেই পারল না এখনো। বিয়ে হওয়ার আগে মা বাবা অন্য বড়রা পই পই করে শিখিয়ে দিয়েছিলেন শ্বশুরবাড়িতে সকলের কথা শুনে চলবে। বিশেষ করে শ্বশুর আর শাশুড়ির অবাধ্য কখনো হবে না। সব কাজে নিজে থেকে এগিয়ে যাবে, সব সময় হাসি মুখে থাকবে, সব কথাই অক্ষরে অক্ষরে মেনে চলছে। কিন্তু স্বামী বিশ্বনাথের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে আলাদা করে তো কেউ বলে দেয়নি কেউ। ঘরের কোনায় লণ্ঠনটা কমিয়ে রাখা হয়েছে। নিরুপায় সুলোচনা লণ্ঠনের আলোটা উস্কে দিয়ে সেটা নিয়ে চলল। আস্তে আস্তে দরজার খিলটা খুলল, যাতে স্বামীর ঘুম না ভেঙে যায়। দরজার বাইরে টানা ঢাকা বারান্দা, বারান্দার শেষ প্রান্তে খিড়কি দরজা। এত রাতে বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন, অন্ধকার। নিঝুম বাড়িটার টানা বারান্দা দিয়ে হেঁটে যেতে যেতে মনে মনে ঠাকুরকে ডাকছিল সে। খিড়কি দরজাটা খুলতেই ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেখে ভয়ে বুক কেঁপে উঠল। কাঁপতে কাঁপতে বাইরে পা বাড়াতে যেতেই কেউ পেছন থেকে হাত টেনে ধরল। ভয়ে পরিত্রাহী চিৎকার করে উঠল সুলোচনা। সঙ্গে সঙ্গে শুনতে পেল একটা চেনা গলা। চুপ চুপ, আমি আমি এত রাতে একা বেরিয়েছ কেন? চিৎকার থেমে গেছে সুলোচনার। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে স্বামীর দিকে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বাড়ির অন্যরাও ছুটে এসেছে। সবার প্রশ্নের উত্তরে জড়সড় হয়ে বলতেই হলো, বাথরুমে যাব বলে বেরিয়েছিলাম, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। চাপা হাসি সবার ঠোঁটে। বিশ্বনাথ ধমকে উঠলেন, তা আমাকে ডাকতে পারতে তো। সুলোচনা মাথা হেট করে দাঁড়িয়ে রইল। বিশ্বনাথ গম্ভীর গলায় বললেন, দাও লণ্ঠনটা আমার হাতে, চলো এখন। পরদিন এ নিয়ে বেশ কয়েক প্রস্ত হাসাহাসির ধুম চলল। বিশ্বনাথ অবশ্য সেই রকমই গম্ভীর রইলেন। সুলোচনা লজ্জায় মাটিতে মিশে রইল যেন। সেই রাতে ঘুমানোর আগে বিশ্বনাথ বললেন, রাতে দরকার হলে আমাকে ডেকো, কালকের মতো একা একা বেরিয়ে যেও না বোকার মতো। সে ওপর নিচে ঢকঢক করে মাথা নাড়ালো ভয়ে ভয়ে। বিশ্বনাথ ওকে ভালোবাসেন কিনা তাও তো বুঝতে পারল না। এত কম কথা বললে বুঝবেই বা কি করে? দেখতে দেখতে 2 মাস কেটে গেছে। কদিন পরে সুলোচনার একমাত্র ননদের বিয়ে। বিশ্বনাথের একমাত্র বোন, বছর 3 বড় সুলোচনার থেকে। পায়ে একটা জন্মগত খুঁত থাকার কারণে বিয়ে হচ্ছিল না। অনেক দেখাদেখির পর এক পরিবার রাজি হয়েছে বিয়ের জন্য। দাবি করেছে মেয়েকে গয়নায় মুড়ে দিতে হবে। সুলোচনার স্বামী শ্বশুরের অবস্থা মোটেই ভালো নয়। শ্বশুর গ্রামের স্কুলের শিক্ষক, রোজগার খুবই কম। বিশ্বনাথ নতুন চাকরিতে ঢুকেছেন, তারও রোজগার কম। 2 দেওর কিছুই করে না। অত গয়না জোগাড় হবে কি করে? কিন্তু গয়না জোগাড় না হলে ননদের বিয়েই আটকে যাবে। স্বামী আর শ্বশুর মিলে হন্যে হয়ে চেষ্টা শুরু করলেন। একদিন শ্বশুর মশাই সুলোচনাকে ডেকে পাঠালেন। বৌমা, জানি আমি অন্যায় দাবি করছি, কিন্তু বড় নিরুপায় হয়ে তোমাকে বলছি মা, খুকুর বিয়ের জন্য এত গয়না জোগাড় করে উঠতে পারিনি এখনো। অনেক চেষ্টাই তো করলাম। একটু ইতস্তত করে তিনি আবার বললেন, তোমার বিয়ের যে গয়নাগুলো আছে সেগুলো কি দিতে পারবে মা? তাহলেও অন্তত। আর কিছু বলতে পারলেন না, থেমে গেলেন অস্বস্তিতে। সুলোচনা স্তম্ভিত হয়ে রইল। ওর মা বাবাও তো অবস্থাপন্ন নন। শ্বশুরবাড়ি থেকে কেউ দাবি না করলেও
তারা যথাসাধ্য চেষ্টা করেছেন মেয়েকে সাজিয়ে দিতে। গয়নাগুলো বাবার কত কষ্টের সংগ্রহ ভালো করেই জানে। এগুলো দিয়ে দিতে হবে, নিজের জন্য নয়, বাবার জন্য খুব কষ্ট হচ্ছিল। কিন্তু শ্বশুর মশাইয়ের অসহায় মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারল না। পরদিন বিশ্বনাথের কানে কথাটা যেতেই বেঁকে বসলেন। না না, ওর বাবা গয়নাগুলো দিয়েছেন, সেগুলো আমরা নিয়ে কি করে? খুকুর বিয়ের জন্য ভেবো না, সব জোগাড় হয়ে যাবে, আমি চেষ্টা করছি তো। কি করে জোগাড় হবে? আর তো সময় নেই, শ্বশুরমশাই চিন্তিত মুখে বললেন। আমি একটা বুদ্ধি দিই। বিশুর বিয়ের সময় যে আশীর্বাদ হারটা দিয়েছিলাম বৌমাকে, সেটা অন্তত কাজে লাগালে কেমন হয়? ওটা তোর বাবার দেওয়া নয়, প্রায় 2 ভরি সোনা আছে ওই হারে। তুই তো গড়িয়ে দিয়েছিলি বিশু, শাশুড়ি বললেন। বিশ্বনাথ পলকে স্ত্রীর দিকে তাকালেন একবার। মেয়েটা গলায় পড়েছিল হারটা এতদিন, এটা দিয়ে দিলে ও কি পড়ে থাকবে? সেটা হবে না। ওই 1.5-2 ভরির জন্য খুকুর বিয়ে আটকে থাকবে না, আমি আছি তো। ছেলে বউয়ের হয়ে কথা বলছে, শাশুড়ির বোধহয় সহ্য হলো না। তিনি সুলোচনাকেই বলে বসলেন, বিশু না হয় বোঝেই না, তুমি তো বোঝো। ও বারণ করলো বলে তুমিও দেবে না? ওই গয়না তো তোমার নয়, ওটা দিয়ে দাও আমাদের। সুলোচনা ভয়ার্ত মুখে হাতটা খুলে দিতে গেল। বিশ্বনাথ ছো মেরে কেড়ে নিলেন সেটা। তারপরেই জানালা দিয়ে হাত বাড়িয়ে ছুঁড়ে ফেলে দিলেন পিছনের বাগানে। সবাই হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল। স্বামীর এমন নিষ্ঠুরতায় হু হু করে কেঁদে ফেলল সুলোচনা। বিশ্বনাথ ভ্রুক্ষেপ না করে বলে উঠলেন, এটা নিয়ে তো অশান্তি হচ্ছিল, নাও ফেলে দিলাম, হলো তো এবার? চণ্ডাল রাগ বটে ছেলের, এত দামি জিনিসটা ছুঁড়ে ফেলে দিলি? শাশুড়ি হাই হাই করে উঠলেন। বিশ্বনাথ নিরুত্তর। সবাই মিলে পিছনের বাগানে তন্ন তন্ন করে খোঁজা শুরু করল, কিন্তু ঝোপঝাড়ের আড়ালে কোথায় যে হারিয়ে গেছিল হারটা আর খুঁজেই পাওয়া গেল না। সুলোচনা কিছুদিন একটা রূপোর হার পরে রইল। খুকুর বিয়ে নির্বিঘ্নেই মিটে গেল। বিশ্বনাথ কথা রেখেছেন, গয়নাতে সাজিয়ে দিয়েছেন বোনকে। তবে সুলোচনা অভিমানে সেই যে কথা বন্ধ করেছিলেন স্বামীর সাথে, আর কথা বলেননি। বিশ্বনাথও ঘাটাননি স্ত্রীকে। খুকুর বিয়ে মিটে যাবার বেশ কিছুদিন পর এক রাতে ঘুমোবার আগে বিশ্বনাথ হঠাৎ একটা হার বের করে পরিয়ে দিলেন স্ত্রীর গলায়। সুলোচনা চমকে উঠে দেখল, এটা তো সেই হারটা। অবাক চোখে স্বামীর দিকে তাকাতে তিনি হাসি মুখে বলে, আমি এটা ফেলিনি তো, ফেলে দেওয়ার ভান করেছিলাম শুধু। মানে? তুমি কত শখ করে পড়ে থাকতে হারটা, চাইনি এটা দিয়ে দাও, কিন্তু না দিলে মিছিমিছি অশান্তি হতো, তোমাকেই দোষ দিত মা, তাই ফেলে দেওয়ার ভান করেছিলাম অশান্তি এড়াতে। হাসলেন বিশ্বনাথ। কেঁদে ফেলল সুলোচনা। কাঁদছ কেন? বিশ্বনাথ বিব্রত। কেন কাঁদছে কি করে বলবে সুলোচনা? গভীর ভালোবাসার অনুভূতি কাঁদিয়ে দিচ্ছিল ওকে। স্বামী এত ভালোবেসেছেন, এতদিন বুঝতেই পারল না। ফোপাতে ফোপাতে বলল, কিন্তু এখন এটা কি করে পড়ব? সবাই যে জানে এটা হারিয়ে গেছে। এই ব্যাপার, সে আমি সামলে নেব। আবার হাসলেন বিশ্বনাথ। পরদিন সুলোচনার গলায় হারটা দেখেই সেন দৃষ্টিতে তাকিয়েছিলেন শাশুড়ি মা। কোথায় পেলে এ হার? বিশ্বনাথ খাচ্ছিলেন, গম্ভীর গলায় বললেন, কাল হঠাৎ করেই বাগানে খুঁজে পেলাম। সেদিন তো এত খুঁজেও আমরা পাইনি। তখন পাওয়া যায়নি, তাই বলে কি এখনো পাওয়া যাবে না? বিশ্বনাথ আরো গম্ভীর। শাশুড়ির চোখের সন্দেহের ছায়া গেল না, তবে আর কিছু বললেনও না। ছেলেকে তিনি ভয়ও পান। সুলোচনা এতক্ষণ কাঠ হয়েছিল, এবারে শ্বাস ছাড়ল ধীরে ধীরে। এরপর কেটে গেছে কত বছর। সুলোচনা এখন পাকা গিন্নি, 2 মেয়ের মা, দুজনেরই বিয়ে হয়ে গেছে। বিশ্বনাথ চাকরি থেকে অবসর নিয়েছেন বছর 5 হলো। সুলোচনার এখন বাক্স ভর্তি গয়না। বিশ্বনাথই গড়িয়ে দিয়েছেন একটু একটু করে, তবে সুলোচনার গলায় এখনো শোভা পায় সেই হারখানা। 2 মেয়েই অনুযোগের সুরে প্রায় মাকে বলে, মা, এত সুন্দর সুন্দর গয়না থাকতে তুমি ওই পুরানো ডিজাইনের হারটা কেন পরে থাকো? আমাদের দাও, ওই সোনা দিয়ে সুন্দর ডিজাইনের গয়না গড়িয়ে দেব। রক্ষে করো,
আমার এই হারই ভালো। হাসেন সুলোচনা। বিশ্বনাথ জানেন কেন সুলোচনা হারটা কখনো খুলবে না। বাক্স ভর্তি গয়নার সৌন্দর্য ম্লান ওই হাড়ের কাছে। মনে মনে হাসেন তিনি। সুলোচনা কাছেই বসে পান সাজছে, গলায় ঝিকমিক করছে সোনার হারখানা। সোনা নাকি ভালোবাসার ঝকমকানি, ধন্দে পড়েন বিশ্বনাথ। শেষ হল আজকের ছোট গল্প স্বর্ণহার। কলমে মাধবী ভট্টাচার্য।